আপনি যেগুলি জানেন আমি সেখানে যাই। আমি আপনার আরেকটা বক্তব্য দেখাতে চাই যেখানে আপনি আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছিলেন। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? হু স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, তো কেউ যেতে বলেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না, না অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে। এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি, এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো কেউ ব্যান করা নেই। আর এই ব্যান করাটা, একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি, শিওর, আই লাভ টকিং। আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল। ইয়েস, সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন, যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে, কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না, ইন জার্মান কনস্টিটিউশন। তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন, তাদের ফ্ল্যাগ, তাদের সিম্বল, তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন, ইল বি পানিশেবল। আমাদের দেশে তো এটা করে নাই। বঙ্গবন্ধুর 1972 কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না, এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না। তো মুসলিম লীগও তো ছিল, সব দিকে ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তোমাকে ব্যান করবো, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? হু স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, তো কেউ যেতে বলেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না, না অশ্রদ্ধা করছি না। যেগুলি জানেন আমি সেখানে যাই। আমি আপনার আরেকটা বক্তব্য দেখাতে চাই যেখানে আপনি আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছিলেন। এটা আপনার নিয়েও দেশ, এখন আমি আসেন মন্তব্য না কেন? করতে চাই না, 1 হু মিনিট। স্টপস ইউ? তাহলে তো আপনি নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক আচ্ছা সুলতানা, এটাকে বন্ধ করবেন আপনি? 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, হ্যাঁ, তো কেউ। স্যার বলুন। আপনি কোথায় গেলেন? শোনেন, এটা আমাকে জিজ্ঞেস করবেন না, তখনকার কথা ছিল। জি। এখন একটা গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, ইলেক্টেড গভর্নমেন্টের ভাষ্য শোনান। হ্যাঁ, না, আমি আমি একটু আপনার অভিজ্ঞতাগুলি তো জানতে চাই স্যার, মানুষও জানতে চায়। না আমি আপনি এগুলো আওয়ামী পুরো লীগ সম্পর্কে মন্তব্য করেছিলেন যে আ তাদের চলে আসা উচিত। তারা যেন সংগঠিত হতে পারে, সরকারের তরফ থেকে সাহায্য করবেন, সাপোর্ট দিবেন। তো আ তখনও নিষিদ্ধ করা হয়নি। পরে নিষিদ্ধ করা হলো। কেন স্যার? আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়নি, আপনারা ভুল বলছেন। কার্যক্রম নিষিদ্ধ, ওই তো? হ্যাঁ, কার্যক্রম নিষিদ্ধ, পার্টি তো নিষিদ্ধ করা হয়নি। জি। পার্টির সিম্বল রয়ে গেছে। আর আমি এখনো বলছি, আওয়ামী লীগের তো অনেক ভোট আছে। হ্যাঁ, এখনো মানে
আওয়ামী লীগের দুর্দশা মতো অবস্থাতেও তাদের 25 থেকে 30% ভোট থাকে। যারা এই পার্টি করেছে তারা বংশানুক্রমে পার্টি করছে। তো আপনি 30% লোককে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হতে পারে না। হ্যাঁ, এই যেমন ধরুন গত 17 বা 18 বছর তারও বেশি বিএনপির কি অবস্থা ছিল? বিএনপি তো কোথাও দাঁড়াতে পারে। তাদের হাজার হাজার নেতারা জেলের মধ্যে ছিল, কিন্তু পার্টি তো রয়ে গেছিল। পার্টি তো আর এই 17 বছরে এমন হয়নি যে বিএনপি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, বিএনপির কোনো খবর নেই। আমাদের দেশে এই দুটো মেজর পার্টি, আমি এখনো বলছি দুটো মেজর পার্টি। অফকোর্স জামাত ইসলামী থার্ড পার্টি হিসাবে হয়তো তাদেরও একটা ভোট ব্যাংক বেড়েছে, কিন্তু দুইটা মেজর পার্টি, এই দুইটা মেজর পার্টির ভিতরেই লোকজন ভোটাররা ডিভাইডেড। শুধু ভোটার না, সাধারণ জনগণও ডিভাইডেড। এখন যারা এই পার্টিকে বিপথে পরিচালিত করেছে, যারা এই জুলাই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যারা নেতৃত্ব ছেড়ে চলে গেছে, তাদের ক্রাইমের এগেনস্টে আমি মনে করি এর ডেফিনেটলি বিচার হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নেই। যারা নেতৃত্ব ছেড়ে চলে গেছেন তারা জেলে যেতে চান নাই, বা তারা অন্যভাবে অন্য কিছু ভেবেছিলেন, এখন তারা যে নেতৃত্ব ছেড়ে চলে গেছে সেই নেতৃত্ব তো শূন্য থাকে না। সেখানে তো অনেক ক্যাপেবল নেতৃত্ব নেতারা আছে যারা বাংলাদেশে রয়ে গেছে, তারাও বাংলাদেশের আপনার নিগৃহীত হয়েছে, হয়তো অনেক অনেক জেলে আছে। তো এরা এর নেতৃত্বে আসবে আমি মনে করি, আশা করি। কিন্তু যারা পুরাতন নেতৃত্বে ছেড়ে চলে গেছেন তাদের পক্ষে ফিরে আসা উইল বি ভেরি ডিফিকাল্ট বাংলাদেশে, খুবই ডিফিকাল্ট। ধরুন একটা সরকার আসছে, সেই সরকার তো নির্বাচিত হয়ে 5 বছর থাকবে, 5 বছরের পরে একটা ইলেকশন হবে। সেই ইলেকশনে কিভাবে তারা ফিরে আসবে, আসবে কিনা আদৌ, অথবা আমি যদি বলি যে তাদের কার্যক্রম এখনো নিষিদ্ধ আছে, তাদের কার্যক্রম যখন শুরু হবে তারা কি রেগুলার প্রচলিত রাজনীতির মধ্যে আসবে, না তারা আবার অন্য কিছু করবে, এগুলো তো দেখার বিষয়। তবে এটা ঠিক, বাংলাদেশের দুটো পার্টি আছে, বড় দুটো পার্টি, যে দুটো পার্টি বাংলাদেশে আওয়ামী লীগ অনেক পুরনো, শুরু থেকেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে আওয়ামী লীগের একটা 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 রোল ছিল বড় ধরনের। তারপরে বিএনপি হয়েছে, বিএনপিও কম বছর হয়নি, ওভার 40 ইয়ার্স চলে গেছে বিএনপির। সো বিএনপিও একটা বিশাল বড় দল, তারা 3-4 বার ক্ষমতায় আসছে। সো দেয়ারফর দুটো দলই, আমি যদি বলি আমরা মেইনলি আমাদের বাংলাদেশে এখন দুটো দল আছে, এবং থার্ড দল হিসাবে জামাত ইসলামী এখন উঠে এসছে, বা এখন বর্তমান প্রেক্ষাপটে দ্বিতীয় নম্বরে আছে পার্লামেন্টে, তাদের ৭৭টি সিট আছে। নতুন দল আসছে এনসিপি, হয়তো এনসিপি আরো ম্যাচিওর যখন হবে তখন এটা একটা একটা দলে পরিণত হবে। আমার মনে হয় যে পলিটিক্যাল, আমাদের দেশের পলিটিক্সে এই দুটি দল আরো বহু বছর আপনার রোল প্লে করবে। একটা বাদ দিয়ে আরেকটা, বিএনপিকে বাদ দিলাম, ব্যান করে দিলাম, ব্যান করা তো অবভিয়াসলি বাংলাদেশের কোনো এক্সট্রিমিস্ট পার্টি বা আন্ডারগ্রাউন্ড পার্টি না হলে ব্যান করার কোনো কথা ওঠা উচিত নয়। কোনো পার্টি ব্যান করলে সেটা থাকে না এরকম। আমরা যেরকম দেখলাম, দেখুন জামাতে ইসলামের একটা সময় ছিল যখন তারা কোথাও 5 জন বসতে পারতো না, সেখান থেকে তারা এই জায়গায় আসছে। আগামী 5 বছর পরে কি হবে আল্লাহ যদি আমাদের দেখায়, তখন দেখব কোথা থেকে। কাজে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও কিন্তু এই দুই পার্টি বহুদিন আপনার এই থাকবে, হয়তো শত বছর থাকতে পারে, ইউ নেভার নো। মানে কোন দুই পার্টির কথা বলছেন স্যার? আমি আওয়ামী লীগ বিএনপি দুটো কথাই বলছি। জি।
তো এখন আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে, এইটা কি ধরনের স্বাধীনতা? বা আপনারা বলছেন সেটা যে আপনাকে এখন যেহেতু পলিটিক্যাল পার্টি আসছে, পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট নির্ধারণ করবে যে নিষিদ্ধ করে রাখবে না আস্তে আস্তে ছাড়বে। সেটা তাদের বিবেচনায় বিষয় হবে। এমনিতে আপনার বিবেচনায়, আপনার বিশ্লেষণে এটি কি ধরনের প্রক্রিয়া? কি দেখতে আমি পাচ্ছেন? আমার মনে হয় যে যা বলার বলে দিয়েছি, তার বাইরে আমার আর বক্তব্য নেই। আচ্ছা, এখন ধরেন শেখ হাসিনা সরকারকে আপনিও বললেন এটা স্বৈরাচারের চেয়েও একটু বেশি ছিল। তো তারা তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই। এমনকি জামাত আমি তো ইসলামকেও নিষিদ্ধ করে নাই। আমি তো বলেছি যে কোনো দলকে তো নিষিদ্ধ করা হয়নি। আমি তো বলিনি যে তারা ৩ টা দলকে নিষিদ্ধ করেছে। ইভেন জামাত ইসলামকেও নিষিদ্ধ করে। জামাত ইসলামী যেটা করেছিল সেটা হচ্ছে ডি-রেজিস্ট্রেশন হয়ে গেছিল। নিষিদ্ধ না করলেও তাদেরকে মানে কোন রকম কার্যক্রম করতে দেয়নি। তো সেটা তো আবার অন্যরকম বিষয় হয়ে গেল। আমি যা বলার বলেছি পলিটিক্যাল সাইডটা, আমার মনে হয় যে এখানে আমরা বাদ দিতে আরেকটু পারি। ব্যাপার স্যার দেখেন কারণ আজকে এখন পর্যন্ত শোনেন, জেলখানায় একটা গভর্নমেন্ট আসছে আর মাত্র ১ মাস হয়েছে। জি, স্যার অনেক কিছুতে আমরা পজিটিভ দেখছি। আর ডেফিনেটলি দেখা যাক। একটু সময় কাটুক, তখন বোঝা যাবে। স্যার জামিন না পাওয়াটাকে আপনি কেমন দেখেন? এটা ল মিনিস্ট্রি বলতে পারবে। জামিন যোগ্য হলে জামিন পাওয়া আমার মনে হয় যে হিউম্যান রাইট। জামিনযোগ্য হলে। আর জামিনযোগ্য যদি না হয় তাহলে সেটা অন্য বিষয়। আপনি জানেন যে সাংবাদিক আনিস আলমগীর বা তিনি যখন জামিন পেলেন, তিনি বলেছেন জেলখানার ভিতরেও জেলখানা। কি ভয়াবহ অবস্থায় সেখানে মানুষ আছে। তো আমি এই আমি নিজেকে প্রশ্ন করি মাঝে মধ্যে যে আহ, আনিস আলমগীর অন্যান্য জার্নালিস্টরা কি কথা বলতে পারে। এই কথা তো আমরা অনেক সময় অনেক এর আগেও বলেছি। গত 14 বছর তো আমি টক শোতে অনেক ধরনের অনেক কথা বলেছি। তো আমি দুঃখিত, আনিস আলমগীর আমার অত্যন্ত পরিচিত এবং কাছের একজন মানুষ। আহ, তার প্রোগ্রামে বহুবার আমি গিয়েছি এবং তার যে আহ, আহ, সেই ইরাক ইরান যুদ্ধের সময় তার ন্যারেটিভ সারা দেশ শুনেছে, তো তিনি ফেমাস হয়েছেন। তো আমি জানি না কি কারণে এই সাংবাদিকদের দুই একজন ছাড়া আমি যদি বলতে পারি হয়তো তারা ওভার রিয়াকশনে ছিল, কিন্তু বাকিদের কেন অ্যারেস্ট করা হয়েছে, কেন জামিন দেওয়া হলো না, সেটাও আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট। তবে আমি মনে করি আহ, জামিনযোগ্য হলে জামিন ডেফিনেটলি পাওয়ার অধিকার সবারই আছে। স্যার সেইটাই যদি শেখ হাসিনার আমলকে স্বৈরাচারী আমল বলা হয় আমি তাহলে আবার তো তাহলে না আমি তাহলে আবার এখন এই আমলকে কি বলা হবে? যখন মানুষের জামিন হয় না, মানুষের কোনো কোন বাক আমল? স্বাধীনতা নাই, গণমাধ্যমের কোন আমল? মাঝখানে তো একটা আমল চলে গেছে। জি? মাঝখানে তো একটা আমল ছিল। কোন আমলের কথা? মানে ধরেন ইভেন তো আপনাদের যে অন্তর্বর্তীকালীন আমল সেখানেও